দাদা আসুন। কফি খাবেন তো? তুমি যাওনি কেন? বৌদি নেই, আর আমি চলে গেলে আপনার কি অসুবিধা হবে তাই। আমি তো তোমাকে বললাম যে আমার কোনো অসুবিধা হবে না, তুমি চলে যেও। গেলে না কেন? কফি নিয়ে আসি দাদা। না। দাদা। তিথি, এক গ্লাস জল খাওয়াবে? হ্যাঁ, তুমি বসে, আমি আছি। এ নাও দাদা। কি হয়েছে? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? তুই বস, বলছি। তিথি, আমি আমি একটা অন্যায় করেছি, তুই আমায় ক্ষমা করবি তো? অন্যায়? ক্ষমা? তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না দাদা। তিথি, আমি তোকে ঠকিয়েছি। ঠকিয়েছো? আমি কিছুই বুঝতে পারছি না। মদনদা আমাকে 50,000 টাকা দিয়েছিলেন, তার থেকে 25,000 টাকা আমি নিজে খরচা করেছি। তোর ভালো করার ভান করে আমি তোর সর্বনাশ করেছি। কি যাতা বলছো দাদা? নিয়েছো তো কি হয়েছে? আর তাছাড়া আমার টাকার উপর তোমার দাবি থাকতে পারে না? তুই তো জানিস আমি ব্যবসাটা ভালো মতন চালাতে পারছি না। বাজারে আমার অনেক টাকা ডিউ পড়ে আছে। যার কাছ থেকে মাল নিতাম সে আমার কাছে অনেকগুলো টাকা পায়। তারপরে রাস্তায় একদিন আমাকে যাচ্ছে তাই করে অপমান করলো। তোমার দরকার হয়েছে, তুমি নিয়েছো। অত করে বোঝাচ্ছ কেন আমাকে? না রে না, তোকে আমি ঠকিয়েছি রে। তুই আমাকে ক্ষমা করে দিস। তুমি ওরকম করো না তো। তুমি এত করছো আমার জন্য, আর সামান্য কটা টাকা নিয়েছো বলে তুমি এরকম করছো? তুমি ওসব নিয়ে ভেবো না তো। আচ্ছা দাদা, তুমি মদন ঘোষের সঙ্গে দেখা করেছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। আমরা আমরা বড় বোকারে তিথি। সামান্য কটা টাকার লোভে এরকম একটা লোকের খপ্পরে গিয়ে পড়লাম। কি বললো? মানে কত টাকা দিয়েছেন ডক্টর রায়ের স্ত্রী? ডাক্তারবাবু মিথ্যে বলেননি। মদনদার হাতে 1.5 লাখ টাকা দেওয়া হয়েছিল। 1.5 লাখ? আর তোমাকে দিয়েছে মাত্র 50,000? আমাদের টাকার উপরেই তো ওরা থাবা বসানোর জন্য ওত পেতে থাকে। কিছু বলতে গেলেই শাসিয়ে বলে মুখ খুললেই বিপদ হবে। আর এই মদন ঘোষ আর শশাঙ্ক দাসের উপরই তো আমাদের জীবন মরণ নির্ভর করছে। তাই বলে ওরা এতগুলো টাকা আত্মসাৎ করবে আর আমরা কিছু বলবো না? বলে কোনো লাভ নেই, বলে কোনো লাভ নেই, তাতে আরো বিপদ বাড়বে। ওরা মুখে বলে যে ওরা পাবলিক ইন্টারেস্টের জন্য নাকি কাজ করে। আসলে ওরা নিজেদের ইন্টারেস্টটাই বেশি করে দেখে। আমরা বোকা, আমরা তাই ওদের বিশ্বাস করে ফেলি। দাও। এক্সকিউজ মি স্যার, ডক্টর সেন এই রিপোর্টটা দিয়েছেন, আপনার একটু সিগনেচার চাই। শিট।
বাসুদেব মুখার্জি, কিন্তু আমি তো কয়েকদিন ডায়ালিসিসটা স্টপ করতে বলেছিলাম। ডক্টর সেন এখন কোথায়? স্যার উনি ওনার চেম্বারেই রয়েছেন এখন। হ্যাঁ শুভ্রাংশু, এই বাসুদেব মুখার্জি ডায়ালিসিসটা আমি কয়েকদিন বন্ধ করতে বলেছিলাম না? হ্যাঁ বললাম না যে দিন 7 বন্ধ করে দেখা হোক। হ্যাঁ 7 দিন না হোক, অন্তত 4-5 দিন আমাদের ওই কেমন ফাংশন করছে কিডনিটা সেটা তো বোঝা দরকার। ও ঠিক আছে, এসো। ওয়ার্ডে অন্যান্য পেশেন্টরা কেমন আছেন? তো কয়েকদিন ভিজিট করতে পারেনি, ডক্টর সেনি দেখাশোনা করছিলেন। স্যার সবাই প্রায় ভালোই আছেন, আর এখন যে শুনলাম স্যার মনে হয় এবার ডক্টর সেনই সব কিছু দেখাশোনা করবেন। আপনি ঠিকই শুনেছেন, শুভ্রাংশুই দেখাশোনা করবেন। সিস্টার আপনি যান। স্যার আই এম লিভিং। বলুন স্যার, কি বলবেন বলছিলেন? না বলছিলাম যে তুমি তো দেখাশোনা করছো, তাহলে আমাকে আমার কাছে পাঠালে কেন সই করার জন্য ফাইলটা? স্যার একটা কথা বলতে আমার খুব সংকোচ হচ্ছে। আজকে সকালে সুপার আমাকে ফোন করেছিলেন, তা উনি বললেন যে এখন থেকে তুমি এই চৌধুরী হিসেবে কাজ করবে, তাই তো? সেই জন্যই তো বলছি এখন থেকে আর ফাইল টাইলগুলো আমার কাছে পাঠিও না সইয়ের জন্য। কিন্তু স্যার আপনি থাকতে নেই শুভ্রাংশু, নেই, আমি কোথাও নেই। আমি পরিষ্কার বুঝতে পারছি আমাকে আরেকজন ডক্টর দত্ত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। Anyway, আমি এইসব কথা কারোর সঙ্গে ডিসকাস করতে চাই না। এই ফাইলগুলো তুমি আমাকে সই করবার জন্য আমার কাছে আর পাঠিও না। নাও, তোমার সময়ের এখন অনেক দাম। I wish you every success. আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এলাম। ওই ডক্টর মল্লিকা ঘোষ, ওকে দেখছি না, ও কি অসুস্থ নাকি? না না, বসুন না। আরে ইটস ওকে। না, ওই একটু ছুটি নিয়েছে, একটু লম্বা। আসলে ওই ওর ছেলে একটু হোস্টেলে থাকে, তো সেখানে বোধহয় ভ্যাকেশন, তাকে নিয়ে একটু বেড়াতে যাবে সেই জন্য। ও আই সি। আসলে ওর সঙ্গে দেখা হয়, কথাবার্তা তো হয় প্রত্যেকদিন, অনেকদিন দেখছি না, তাই ভাবলাম আবার অসুস্থ বসুস্থ হলো কিনা। আচ্ছা ওকে, চলি আমি। হ্যাঁ, ও তারা আছে নাকি ডক্টর মুখার্জি? একটু ছিল, কেন বলুন তো? বসুন না। বলুন। কি বাবু? ডক্টর রয় তো আরেকটি কাণ্ড ঘটিয়েছেন, শুনেছেন? ও ওই ওই সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেবার ব্যাপারটা বলছেন তো? ইয়েস স্যার।
আচ্ছা উনি কি ভাবছেন বলুন তো? না কি কি ইমেজ পোর্ট্রে করতে চাইছেন নিজে? মাইক টাইসন? সাংবাদিক দেখলেই তেড়ে যাবেন? কি বলি বলুন তো? না না, আপনি ব্যাপারটা ভেবে দেখুন, যদি কালকের খবরের কাগজে এই নিয়ে লেখালেখি করে, কেচ্ছা চাপায়, কি কেলেঙ্কারি কাণ্ডটা হবে। ওরা যদি কেউ কেস কামারি করে দেয়, ও তো ঝামেলায় জড়িয়ে পড়বে। অ্যান্ড দিস ইজ নট দি ফার্স্ট টাইম, মাইন্ড ইউ। এই কিছুদিন আগে একজন সাংবাদিককে উনি চেম্বার থেকে বার করে দিয়েছেন। অদ্ভুত কাণ্ড। আমি তবু সেবার ওই অ্যাপোলজি ফ্যাপোলজি চেয়ে কোনো রকমে ম্যানেজ করলাম, কিন্তু বারবার এরকম হলে আমার পক্ষেও তো কিছু করা সম্ভব হবে না। আমি 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 একটা জিনিস বুঝতে পারছি না, যে ডক্টর রয় এরকম ইমপেশেন্ট হয়ে যাচ্ছেন কেন? উনি তো এরকম ছিলেন না। না না, একটা জিনিস তো আপনি মানবেন, যে আপনি যদি কাউকে হেসে মিষ্টি কথায় শয়তানও বলেন, তাহলে সে তো মাইন্ড করবে না। আমরা করি না মাঝে মধ্যে। কিন্তু আপনি যদি সারাক্ষণ দাঁত মুখ খিচিয়ে... না না, ডক্টর রয় সে ধরনের মানুষ না। কি ধরনের মানুষ? আরে মশাই, ওরকম সুন্দর একটা কেষ্ট ঠাকুরের মতো চেহারা, একটু হেঁচে ফেঁচে থাকবে, পেশেন্ট পার্টিরও খুশি হয়ে যাবেন। তারা সারাক্ষণ একটা গম্ভীর মুখে আর বাংলার পাঁচের মতো মুখ করে, এটা তো সম্ভব নয়, তোকে মাইন্ড করবে না। আসলে উনি সত্যি কথাটা মুখের উপর বলতে পছন্দ করেন। ডক্টর মুখার্জি, এইসব থিওরিগুলো একেবারে ব্যাকডেটেড। সত্যি কথা বলারও একটা মাত্রা থাকা উচিত। ইনফ্যাক্ট অপ্রিয় সত্যি মুখের উপর বলতে নেই। ইতিহাসে এর সাক্ষী আছে। এই যে সক্রেটিস, কি হলো তার লাভ? জীবনটা দিতে হলো তো। ওয়ারেস গ্যালিলিওর মতো একজন সায়েন্টিস্ট, ভাবুন, ওই রকম ওই সায়েন্স অ্যান্ড আর্থ থিওরি নিয়ে নিজের স্টেটমেন্টটা উইথড্র করলেন। অ্যাজ এ রেজাল্ট কি হলো? উনি এই কমিউনিটিকে অনেক বেশি দিন সার্ভ করতে পারলেন। আসলে কি জানেন সুপার সাহেব, সবাই তো আর গ্যালিলিও নন। সংসারে দু একটা বোকা সক্রেটিসও থাকে। না না, কিন্তু তাতে লাভটা কি ডক্টর মুখার্জি? একটু হেসে ব্যবহার করতে, কারোর সঙ্গে মিষ্টি করে কথা বলতে আপনার তো পয়সা খরচ হয় না। আপনি বোধহয় জানেন না, মেডিকেল কাউন্সিলের মেম্বার ওর সঙ্গে দেখা করতে এসেছিল। ওই অলমিথের ডেথ কেসের ব্যাপারে। হ্যাঁ, টানা 3 ঘন্টা মিটিং হয়েছে। কি বলবো, দিস ওয়াজ হিজ অপরচুনিটি নিজেকে ইনোসেন্ট প্রমাণ করে। কেন ডক্টর রয় সেটা করেননি? আরে দূর, কোথায় কি, উল্টে এমন চ্যারাং চ্যারাং কথা বলেছে, তারা সকলে খেপে গেছে। সে কি? তবে আর বলছি কি, ও যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে গিয়েছিল। হাবভাব দেখে মনে হলো বেশ একটা ড্রাস্টিক অ্যাকশন নেবে। ভেরি স্যাড। আমি বুঝতে পারছি না ডক্টর রয় কেন যে এরকম সিনিকের মতন ব্যবহার করছেন। ভগবান জানেন, ভগবানও জানেন না। মানে উনি যে কি করতে চান। আচ্ছা একটা জিনিস ভাবুন, নিজের ক্ষতি করার জন্য কেউ এরকম গোঁ ধরে বসে থাকে? এই তো আরেকজনকে বলছিল ওর নাকি ফ্যামিলি লাইফ ওর ডিস্টার্ব হয়ে রয়েছে। আপনি কিছু শুনেছেন না? এই সব পার্সোনাল ব্যাপার, আমাদের এই নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। মোদ্দা কথা, এখন ভেবে দেখুন যে এত কিছুর পরেও আমরা ওকে সেভ করতে পারবো কিনা, প্রোটেক্ট করতে পারবো কিনা। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, উনি কি অ্যাট অল নিজের মঙ্গল চান? কি হলো, কিছু বলছেন না? দাদা, আপনার জলটা রেখে গেলাম। ঠিক আছে। শর্মিলা, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। তোমার এখানে থাকাটা ঠিক হচ্ছে না। তোমাকে তুমি বললাম আজকে চলে যেতে, তুমি রয়ে গেলে কেন? দাদা, আপনি বৌদিকে নিয়ে আসুন না। আমি তো বললাম তোমাকে শর্মিলা যে সেটা এখন সম্ভব নয়। বৌদি এলে আমি খবর পাঠাবো তোমাকে। কালকে তুমি চলে যাও। কেন দাদা, আমি কি এ বাড়ির কেউ না? আর তাছাড়া এই অবস্থায় আমি আপনাকে ফেলে চলে গেছি, বৌদি জানতে পারলে বৌদি আমার উপর ভীষণ রাগ করবে। কিচ্ছু রাগ করবে না, আমি বলছি তো তোমার।
তুমি কালকে চলে যাও, আমি বৌদিরা এলে খবর পাঠাবো আবার, কেমন? হ্যালো হ্যালো বাবা, মা, তুমি কেমন আছো? তুমি আসছো না কেন? তোমার জন্য আমার খুব কষ্ট হয়। যাবো মা, যাবো। তুমি স্কুলে যাচ্ছ তো? আমি স্কুলে গিয়ে দেখা করবো। না, আমি স্কুলে যাচ্ছি না। স্কুলে গেলে সবাই আমাকে তোমার নামে বাজে বাজে কথা বলে। ঝুম্পা, পারমিতা, আন্টিরা সবাই বলে। তুমি কি করেছো বাবা? সবাই তোমাকে বাজে বাজে কথা বলে কেন? বাজে লোক, খারাপ লোক কেন বলে? দিদির হ্যালো বাবা, মা ডাকছে, আমি ছাড়ছি। এই নাও দিদি চা। দিদি কি ভাবছো? ও, চা এনেছিস? হ্যাঁ, বলছিলাম কি, হাসপাতালে তো যাবে না বললে, তা আমি ওই বাজার টাজারগুলো সেরে আসি। ঘরে তো কিছুই নেই। ভাবছি আজকে আমি বাজারে যাব। তুমি বাজারে যাবে? হ্যাঁ, কি হয়েছে? না, হয়নি কিছু, এই তো সবে ঘুরে টুরে ফিরলে, একটু বাড়িতে বিশ্রাম নিতে। কিচ্ছু হবে না। এখন থেকে ভাবছি আমি রোজই বাজারে যাব। এখন তার তাড়াহুড়ো করে বাইরে বেরোনো নেই। একটু হাঁটা চলা না করলে তো একদম বসে যাবো রে। তুই ব্যাগটাগুলো তৈরি রাখ, আমি এই চাটা খেয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এই শোন, তুমি এটা কি করলে? কেন? আমি কি করলাম? কাগজটা ওইভাবে ছুঁড়ে মারলে কেন? গরম চায়ের উপর এসে পড়লো। চাটা যদি আমার পায়ে পড়তো তাহলে কি হতো? তা আমি কি করব? আপনি বারান্দায় বসে চা খাচ্ছিলেন কেন? আমার বাড়িতে আমি কোথায় বসে চা খাবো সেটা তোমায় জিজ্ঞাসা করে দিতে হবে? বেশ, তো জিজ্ঞেস করবেন না, তাহলে নিজে এসে হাতে হাতে কাগজটা নিয়ে যাবেন। কি এমন লাট সাহেব রে, ওনার হাতে হাতে পেপার দিতে হবে। তাহলে আমি পেপারটা কোথায় দেবো দয়া করে বলে দেবেন? যেমন ভাবে দিচ্ছ তাই ভাবে দেবে, দেখে শুনে দেবে। যাও। ঠিক আছে। হনুমান, বাঁদর, শয়তান। ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও, বুঝতে পারিনি। আজকালকার ছেলেপুলেরা যা হয়েছে না, কিছু বললে একদম তর্ক শুরু করে। তুমি বসো, আমি আর এক কাপ চা করে নিয়ে আসছি। চশমাটা নিয়ে। হ্যাঁ, আনছি। চশমাটা দে রে। এই নাও। স্পন্দন হসপিটালের ডাক্তারের কীর্তি। গতকাল স্পন্দন হাসপাতালে নেফ্রোলজি বিভাগের ভারপ্রাপ্ত ডাক্তার নক্ষত্র রায় জনৈক ফটোগ্রাফারের ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলতে যান। প্রসঙ্গত উল্লেখ্য, গত 19শে নভেম্বর এই ডাক্তারের অবহেলায় শ্রী অলোক মিত্র নামে এক রোগী মারা যায়। সাংবাদিকরা তার বক্তব্য জানার জন্য গেলে তিনি তাদের চেম্বার থেকে বার করে দেন। গতকাল মেডিকেল কাউন্সিলের 2 ভারপ্রাপ্ত অফিসার এই ঘটনার তদন্তে আসেন। তারা যাবার পর একটি প্রখ্যাত দৈনিকের ফটোগ্রাফার
ডাক্তার রায়ের ফটো তুলতে গেলে শ্রী রায় ক্ষিপ্ত হয়ে সেই ফটোগ্রাফারের ক্যামেরা কেড়ে নেন। ডক্টর রায়ের অবহেলায় পেশেন্টের মৃত্যু? না 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 না, এ হতে পারে না। ডক্টররা এমন কাজ করতেই পারে না। আমাকে এক্ষুনি একবার যেতে হবে, সত্যটা জানতেই হবে, জানতেই হবে। এই নাও, আমার জন্য এক কাপ চা করেছিলাম, তুমি এখন এটা নাও, আমি আবার করে নিচ্ছি। শোন, এখন আমি চাটা কিছু খাবো না, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। বাজার টাজার যা করার তুই করবি। ওমা, এই যে বললে হাসপাতালে চাকরি ছেড়ে দিয়েছি আর যাব না, কখন যে কি বলে না তার কিছুই ঠিক নেই।